ম্যাম ও কেমন আচ্ছা, আছেন? ভিডিও করেন। এই তো আলহামদুলিল্লাহ, তোমরা সবাই ভালো আছো? আজকে আরো ভালো লাগতেছে, অনেকগুলো ছেলে মেয়েকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আমার এতগুলো ছেলে মেয়ে আজকে জয়েন করেছে, যদিও কম্বাইন, তারপরেও খুবই ভালো লাগছে। আমার মেয়ে বলছে আমি নাকি এখন পার্টি দিব, বুঝছো? এখন অনলাইনে তো আর পার্টি দেওয়া যাবে না। হ্যাঁ, ম্যাম তোমাদের সাথে কলেজ দেখা খুললে হলে তো তখন দিবেন নাকি? কলেজ খুলে দিব। তাই কে বললো বলে এটা? আদনান? এটা প্রতীক বলছে। ও প্রতীক, আচ্ছা দেখা যাক। মিস পার্টি না দিলে ছুটি দিয়ে দেন। হ্যাঁ, খালি ছুটি, খালি ছুটি। ছুটি কি? ছুটি তো কাটাচ্ছ, বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করছো। ছুটি দেন না, এটাই ভালো ম্যাম। তাই ছুটি দিলে খুব ভালো হয় না? ম্যাম জি অ্যাটলিস্ট ম্যাম। অনলাইন ক্লাস হইলে ম্যাম রেকর্ড করে রাখা যায় ক্লাসগুলো, পরে আবার দেখা যায় ম্যাম। লাইভ ক্লাসে তো ম্যাম আচ্ছা এগুলো আচ্ছা, হয় না। না এখন তো আরো সুবিধা হয়েছে তোমাদের, college.ac তে জয়েন করবা, তোমরা লেকচার কন্টেন্টটা দেখতে পাবা, আবার এই ভিডিওগুলো থেকে যাবে। হ্যাঁ, এটা তোমাদের ইয়ে হয়েছে, কিন্তু আমরা তো অনলাইনের সুবিধাটা খুব ভালোভাবে নিলাম না। আমার স্টুডেন্ট 250 জন, জয়েন করছি 52। হ্যাঁ, টোটাল 200 হলো, তারপরে খুশি যে আমরা এতগুলো পেয়েছি, তাই না? আচ্ছা, আমরা অনেক গল্প করে ফেললাম। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে আমাদের? বাংলা ভাষ্য কি পড়েছিলাম সামি? মনে নাই? মনে করে দিব? কোন অধ্যায় পড়ছিলাম মনে আছে? মনে করতেছে না মনে পড়তেছে না কোন অধ্যায় পড়তেছিলাম, তাও মনে পড়তেছে না। ম্যাম, ওই যে মানব দেহের প্রতিরক্ষা ইমিউনিটি আছে। হ্যাঁ, ইমিউনিটি পড়ছিলাম, অধ্যায় 10। ইমিউনিটিতে সুন্দর একটা জিনিস পড়িয়েছিলাম, সেটা হলো তোমাদের পড়িয়েছিলাম অ্যান্টিবডির গঠন। এখন মনে আছে? হ্যাঁ, ইংলিশ ভার্সন যারা জি ম্যাম। তোমাদের, হ্যাঁ, আমরা ইংলিশ ভার্সনে আমরা কতদূর পর্যন্ত পড়েছিলাম লাস্ট ক্লাসে? মনে ইংলিশ ভার্সন কেউ বলো? আরে মনে নেই তাই না? ইমিউনিটি ম্যাডামে তো মনে রাখতেই হবে, আমাদের মনে না থাকলেও। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে কম্পোনেন্টস অফ ইমিউন সিস্টেম, এবং তার সঙ্গে আমরা আরেকটা জিনিস পড়েছিলাম, সেটা হলো ইমিউন সেলস এন্ড देयर প্রোডাক্টস। হ্যাঁ, এই পর্যন্ত আমরা পড়েছিলাম। তো আজকে যেহেতু আমাদের কম্বাইন্ড ক্লাস হচ্ছে, আমরা কম্বাইন্ড ক্লাসে আমরা যেটা পড়বো, আমরা গত ক্লাসে আমি বাংলা ভাষণে অ্যান্টিবডির গঠন পড়িয়েছিলাম, স্ট্রাকচার, চ্যাট করবে না, স্ট্রাকচার অফ অ্যান্টিবডি। তো ইংলিশ ভার্সন যারা, তোমরাও আজকে স্ট্রাকচার অফ অ্যান্টিবডির পরে আছে টাইপ অফ অ্যান্টিবডি। আমরা টাইপ অফ অ্যান্টিবডিটা করব তোমাদের। এর আগে যেটুকু আছে আমি নেক্সট ক্লাসে তোমাদের নেক্সট লেকচারে এটা করে দিব। তো আমাদের আজকে টপিক হলো টাইপ অফ অ্যান্টিবডি। তাহলে কি অ্যান্টিবডির প্রকারভেদ, বাংলা ভাষণ এবং ইংলিশ ভাষণ দুজনেই আমরা করে নিই। তাহলে আমাদের হলো আজকে টাইপ অফ অ্যান্টিবডি। টাইপ অফ অ্যান্টিবডি হলো কি? অ্যান্টিবডির প্রকারভেদ, তোমরা সবাই জানো। তো আমরা গত ক্লাসে যে অ্যান্টিবডিটি গঠন করেছিলাম, এই অ্যান্টিবডির গঠনে আমরা দেখেছিলাম, আমরা চারটা তার গঠনের চারটা অংশ পার্ট পেয়েছিলাম। সেগুলো কি কি? চারটা অংশ পেয়েছিলাম, ভারী এবং হালকা শৃঙ্খল, এরপরে পেয়েছিলাম ডাইসালফাইড বন্ড, এরপরে পেয়েছিলাম স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল, আর একটা হলো কবজা অঞ্চল। তো আজকে আমরা প্রকারভেদে যেটা দেখব, এখানে আমরা যে ভারী শৃঙ্খল বিশিষ্ট যে অ্যান্টিবডি দেখেছিলাম, তাহলে তোমরা কেউ রেকর্ড করো না, আমি রেকর্ড করছি, আমার রেকর্ডটা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? আমার রেকর্ডটাই তোমরা college.ac তে গিয়ে তোমরা রেকর্ড পেয়ে যাবা। রেকর্ড অফ করে দাও, রেকর্ডিং। তাহলে আমরা আমি যেটা বললাম যে আমরা অ্যান্টিবডির যে গঠন করেছিলাম, অ্যান্টিবডির গঠনে আমরা দুটো শৃঙ্খল দেখেছিলাম, যে দুটো কি? একটা ভারী আর একটা হলো হালকা। তো আমরা ভারী এবং হালকা যে শৃঙ্খল দেখেছিলাম, এই ভারী শৃঙ্খলের উপরে ভিত্তি করে আমরা এই যে তার যে ভারী শৃঙ্খল আছে, এই ভারী শৃঙ্খল বিশিষ্ট যে অ্যান্টিবডি গুলো আমরা দেখেছিলাম, এই অ্যান্টিবডি গুলোকে 5টা শ্রেণীতে ভাগ করা যায়। তাহলে ভারী শৃঙ্খল বিশিষ্ট অ্যান্টিবডি গুলোকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? 5টা শ্রেণীতে ভাগ করা যায়।
তাহলে এখানে দেখো ইংলিশ ভার্সনে যা আছে অ্যান্টিবডিজ অফ হিউম্যান ইমিউনি সিস্টেম আর ক্লাসিফাইড ইনটু 5 টাইপস। কত টাইপস? 5 টাইপস। তাহলে অ্যান্টিবডির আমরা কত টাইপস দেখলাম? 5 টাইপস দেখলাম। কিসের উপর? অ্যান্টিবডির যে ভারী শৃঙ্খল আছে এই ভারী শৃঙ্খলের উপর ভিত্তি ভারী শৃঙ্খল বিশিষ্ট যে অ্যান্টিবডি গুলো আছে এই অ্যান্টিবডি গুলো সাধারণত কয় ধরনের? 5 ধরনের। তাহলে অ্যান্টিবডি অফ হিউম্যান ইমিউনি সিস্টেম আর ক্লাসিফাইড কত? 5 টাইপস। 5 টাইপস। তাহলে আমরা 5 ধরনের অ্যান্টিবডি দেখতে পাচ্ছি। সেই 5 ধরনের অ্যান্টিবডি গুলো কি কি আমরা এখন দেখব। এতক্ষণ সময় দিলাম তাও তোমাদের জয়েন করা হয়নি। তাহলে আমরা 5 ধরনের যে অ্যান্টিবডি দেখব। প্রথমে যে অ্যান্টিবডির নাম সেটার নাম হলো ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন। তাহলে আমরা কয় ধরনের অ্যান্টিবডি দেখতে পাবো? 5 ধরনের। হ্যাঁ, আমরা এটা লিখে নেই যে ভারী শৃঙ্খলের মধ্যে ভারী যে শৃঙ্খল আছে এই ভারী শৃঙ্খল বিশিষ্ট অ্যান্টিবডি ভারী শৃঙ্খল বিশিষ্ট অ্যান্টিবডি কয় ধরনের? 5 ধরনের। 5 ধরনের। তাহলে 5 ধরনের যে ভারী শৃঙ্খল বিশিষ্ট অ্যান্টিবডি আছে সেগুলো কি কি? এক নাম্বার হলো ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন। তাহলে এটা কিসের ভিত্তিতে? এটা হলো ভিত্তি না, এটা যে তার যে ভারী শৃঙ্খল আছে এই ভারী শৃঙ্খলটাকে ভাগ করা হচ্ছে। কয়টা? ভারী শৃঙ্খল বিশিষ্ট। আমরা অ্যান্টিবডি দুটো শৃঙ্খল দেখেছি, একটা হালকা আর একটা ভারী। কত দিনে তুমি দেখেছো না গঠনে? হ্যাঁ সামি? জি ম্যাম, মানে ম্যাম আমার কোশ্চেনটা ছিল এটা কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে? এটা কোনো কিছুর ভিত্তিতে না, এটা এমনিতেই ভারী শৃঙ্খল যেটা আছে সেটাকে ভাগ করা হয়েছে 5টা ভাগে। তাহলে আমরা যে এই যে ভারী শৃঙ্খল বিশিষ্ট যে আমরা যেটা বললাম সেখানে হলো আমরা প্রথম যে শৃঙ্খল দেখবো সেটা হলো ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন যে আছে এই ইমিউনোগ্লোবিউলিন আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারি হলো কি আইজিজি, আই স্মল জি। তাহলে ইমিউনোগ্লোবিউলিন এটা কিন্তু ইংলিশে শুধু জাস্ট আমি বাংলায় লিখলাম ইংলিশ ভার্সন, তোমরা হলো বইয়ে মিলিয়ে নিবা। জাস্ট তোমাদের এটা কিন্তু আসলে ইংলিশই, কারণ এটা ইমিউনোগ্লোবিউলিন যে আছে ইমিউনোগ্লোবিন ইংলিশেও যা বাংলাও তাই। তাহলে ইমিউনোগ্লোবিউলিন প্রথমটা হলো জি, ইমিউনোগ্লোবিউলিন জি। তাহলে এই ইমিউনোগ্লোবিউলিন জি যে আছে এটাকে সংক্ষেপে লেখা যায়, ইমিউনোকে লেখা যায় আইজিজি। বোঝা গেছে? আইজিজি। এরপরে আমরা এর পরের যে অংশটা আছে পরেরটা হলো কি ইমিউনোগ্লোবিউলিন এ। 2 নাম্বার হলো ইমিউনোগ্লোবিউলিন এ, একই শুধু জাস্ট এ। তাহলে এটাকে আমরা যদি সংক্ষেপে লিখি আইজিএ। এরপরে 3 নম্বরে আছে ইমিউনোগ্লোবিউলিন এম। এম হলো আইজিএম। এরপরে 4 আছে হলো ইমিউনোগ্লোবিউলিন এখানে ডি। এখানে কি? ডি। আর এই ডিটা হলো আইজিডি। এরপর 5 নম্বরে আছে হলো ইমিউনোগ্লোবিউলিন ই। এটা হলো আইজিই, স্মল জি ই। তাহলে এই কয়টা আমরা পাবো। এবং আমরা এই যে অ্যান্টিবডি যে প্রকারভেদ এখানে যখন অ্যামিনো অ্যাসিডের ক্রম অনুসারে এটাকে যখন ভাগ করতে যাব, তখন এই ভারী শৃঙ্খল কয়টা? এই যে 4টা যে ভাগ দেখতে পাবো আমরা সেটা কি? একটা হলো গামা, আলফা, তারপরে মিউ, আর একটা হলো কি ইপসিলন, আর একটা হলো ডেল্টা। আর একটা কি? ডেল্টা। এই কয়টাও দেখা যাবে, এই কয়টা ভাগ দেখা যাবে অ্যামিনো অ্যাসিডের ক্রম অনুসারে।
কি অনুসারে? অ্যামিনো অ্যাসিডের ক্রম অনুসারে। আর অ্যামিনো অ্যাসিডের ক্রম অনুসারে আমরা যে ভাগটা দেখতে পাবো সেগুলো কি কি? একটা হলো কি গামা, তারপরে আছে মিউ, এরপর আলফা, ইপসিলন, এরপর হলো ডেল্টা জেড। এই পাঁচটা আমরা দেখতে পাবো হলো অ্যামিনো অ্যাসিডের ক্রম অনুসারে। আর যে ভারী শৃঙ্খল যে আছে এই ভারী শৃঙ্খলটা কয় ধরনের? 5 ধরনের। সেগুলো কি কি? ইমিউনোগ্লোবিউলিন ডি, ইমিউনোগ্লোবিউলিন এ, ইমিউনোগ্লোবিউলিন ডি, ইমিউনোগ্লোবিউলিন ই। তাহলে আমরা এই যে 5টা ভাগ আমরা এখানে দেখতে পেলাম। তাহলে কিসের উপর আমরা এই কাকে ভাগ করলাম? আমরা ভাগ করলাম হলো কি, আমরা তার যে ভারী শৃঙ্খল আছে এই ভারী শৃঙ্খলটা 5 ধরনের। সেই 5 ধরনের কি কি আমি একটু পরে জিজ্ঞেস করব। প্রথম হলো ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন এ, ইমিউনোগ্লোবিউলিন এম, ইমিউনোগ্লোবিউলিন ডি, ইমিউনোগ্লোবিউলিন ই। কিন্তু অ্যামিনো অ্যাসিডের ক্রম অনুসারে একে আবার 5টা ভাগে ভাগ করা যায়। যে 5টা ভাগ কি কি? ফার্স্ট যে 5টা ভাগ আমরা দেখতে পাবো সেটা হলো কি গামা। গামাটা কেমন? এই যে আমি এখানে লিখে দিচ্ছি কয়ের মতো গামা। গামা, এরপরে আমরা গামাটা আর কি হবে? গামা। এরপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো কি মিউ, মিউ, মিউ। এরপরে আমরা যেটা আলফা, এরপরে হলো আলফা, এরপরে হলো ইপসিলন, ইপসিলনটা হলো ইর মতো, এটা হলো ইপসিলন। এরপরে আছে হলো আমাদের ডেল্টা। এই যে এই 5টা যে ভাগ দেখলাম এটা আমরা দেখতে পাবো অ্যামিনো অ্যাসিডের ক্রম অনুসারে। কি অনুসারে? অ্যামিনো অ্যাসিডের ক্রম অনুসারে। অ্যামিনো অ্যাসিডের ক্রম অনুসারে বা অ্যামিনো অ্যাসিড যে চেইন আছে চেইন অনুসারে এই 5টা চেইন আমরা দেখতে পাবো। সেগুলো কি কি? প্রথম হলো আমাদের প্রথমটা কি? প্রথমটা গামা, তারপরে মিউ, আলফা, তারপরে হলো কি তারপরটা কি ইপসিলন, এরপর ডেল্টা। আর আমরা যে ভারী শৃঙ্খল আছে এই ভারী শৃঙ্খল অনুসারে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। সেই 5টা ভাগ কি? ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন এ, ইমিউনোগ্লোবিউলিন এম, ইমিউনোগ্লোবিউলিন ডি, ইমিউনোগ্লোবিউলিন ই। তাহলে এই 5টা ভাগ আমরা দেখতে পেলাম। তাহলে 5টা ভাগ যে আমরা দেখতে পেলাম ব্রেনে সেভ হয়েছে? এই সবার ব্রেনে সেভ হয়েছে? জি ম্যাম, সেভড। কারণ আমার ব্রেনে সেভ হলে তো হবে না, তোমাদের সেভ হতে হবে। ইংলিশ ভার্সন কথা বোঝা যাচ্ছে ম্যামের? আশফাক Yes, yes, বুঝতে পারছো? yes, yes. ওকে। তাহলে টাইপ অফ অ্যান্টিবডিতে আমরা কত দেখলাম? আমরা দেখলাম যে টাইপ অফ অ্যান্টিবডি যে ইমিউন সিস্টেম আছে এই ইমিউন সিস্টেম আর ক্লাসিফাইড ইনটু কত টাইপস? 5 টাইপস। সেই 5 টাইপস আমরা কি কি জানলাম? ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন এ, এম, ডি, ই। হ্যাঁ, আর আমাদের এখানে আমরা আরেকটা জিনিস দেখেছি যে অ্যামিনো অ্যাসিড যে আছে এই অ্যামিনো অ্যাসিডের উপরে এটা বেসিস করে এটা কত টাইপস? 5 টাইপস। অ্যামিনো বেসিস অফ অ্যামিনো অ্যাসিড কত টাইপস? 5 টাইপস। সেগুলো কি কি? আমরা প্রথমে দেখলাম গামা, মিউ, আলফা, ইপসিলন, ডেল্টা। ঠিক আছে? ম্যাম, আচ্ছা, প্রকারভেদ যদি জানতে চাওয়া হয় তাহলে কি অ্যামাইনো অ্যাসিড আর এই দুইটার ব্যাপারেই বলবো যে আলফা বিটা গামা এগুলা, নাকি ইমিউনোগ্লোবিউলিন জি এ? না শোনো, তোমার যদি প্রকারভেদ চাই তাহলে তুমি প্রথমে আগে বর্ণনাতে এটা লিখে দিবা যে আমরা অ্যান্টিবডির গঠনে আমরা দুটো শৃঙ্খল দেখেছি, একটা হলো ভারী শৃঙ্খল আর একটা হালকা শৃঙ্খল। আমরা এই দুটো শৃঙ্খল দেখেছি, তাই না? তারপরে আমরা লিখবো যে অ্যামিনো অ্যাসিডের ক্রম অনুসারে এটা কয়টা ভাগে বিভক্ত? 5টা ভাগে। সেই 5টা ভাগের নাম লিখে দিবা। তারপরে তোমরা লিখে দিবা যে তার যে ভারী শৃঙ্খল আছে এই ভারী শৃঙ্খলটা 5টা ভাগে বিভক্ত। তখন লিখবে যে ইমিউনোগ্লোবিউলিন এ, ইমিউনোগ্লোবিউলিন এম, এ, তারপরে ডি, ই, এগুলো তোমরা লিখে দিবা এবং এগুলোর বর্ণনা লিখতে হবে যদি 3 মার্কসের জন্য আসে। বোঝা গেছে? ওকে, থ্যাংক ইউ ম্যাম। জি ম্যাম। ওকে। তাহলে আমরা এই চ্যাপ্টার গুলো নতুন, তো এই চ্যাপ্টার গুলো সবই পড়তে এবং এই চ্যাপ্টার গুলো থেকে প্রতি বছরই কোশ্চেন আসছে। এই চ্যাপ্টার গুলো তোমাদের 4 বছর হলো পাঠ্যসূচিতে ইনক্লুড হয়েছে। হ্যাঁ, আমরা তো অনেক বছর পড়াই, কিন্তু আমরা অনেক বছর পড়াচ্ছি। ধরো আমি টিচিং প্রফেশনে প্রায় 14-15 বছরই প্রায় হতে চললো। তো 15 বছরের মধ্যে 4 বছর থেকে এটা পেয়েছি, কারণ এটা এই জন্য এই চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। এই জন্য এই চ্যাপ্টারে কোনো কিছু আমাদের বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, যেগুলো বাদ দেওয়া যাবে সেটা আমি স্কিপ করে যাবো। সবই তো আর পড়তে হবে না একটা চ্যাপ্টার।
আচ্ছা, তাহলে আমরা যে ইমিউনোগ্লোবিউলিন এটা বললাম, এই ইমিউনোগ্লোবিউলিন এটা এটা আমরা কোথায় দেখতে পাবো, এটা কোথায় থাকে? আমাদের জানি যে আমাদের শরীরে রক্ত আছে, লসিকা এবং আমাদের যে অন্ত্র এবং টিস্যু, এখানে যে তরল আছে এই তরলে থাকে ইমিউনোগ্লোবিউলিন জি বা আইজিজি। বোঝা গেছে কোথায় পাবো আমরা? আমাদের দেহের যে রক্ত আছে, লসিকা আছে এবং আমাদের অন্ত্র, এই সমস্ত জায়গায় যে তরল থাকে সেই তরলে আমরা কি পাবো? ইমিউনোগ্লোবিউলিন জি। ম্যামের কথা বোঝা গেছে? এদের যে এরা কি করে, আমাদের যে কমপ্লিমেন্ট সিস্টেম আছে এই সিস্টেমটাকে সক্রিয় করে এবং বিষাক্ত যে পদার্থ আছে সেই পদার্থগুলোকে, অনেক বিষাক্ত পদার্থ যখন এখানে প্রবেশ করে তখন সেগুলোকে কি করে? প্রশমিত করে। প্রশমিত করা মানে কি জানো? একটু দমিয়ে রাখে, তাই না? যখন তাহলে এই যে প্রশমিত করে এবং আমাদের যখন একটা মা প্রেগন্যান্সি অবস্থায় থাকে তখন তার অমরা যে আছে এই অমরা অতিক্রম, অমরার ভিতরে অমরা অতিক্রম করে তারা কি করে আমাদের যে ইমিউনিটি, আমাদের যে অমরা আছে, আমরা জানি যে অমরার মাধ্যমে আমাদের মায়ের গর্ভে যে ভ্রূণ আছে এই ভ্রূণে পুষ্টি সরবরাহ হয়, অনেক কিছু সরবরাহ হয়, তারা খাবার সঞ্চয় করে কিছুটা সরবরাহ করে অমরা, তো আমরা দেখে এসেছি। এবং এই অমরাকে অতিক্রম করে মায়ের ভ্রূণে দেখে গিয়ে তারা কি করে? প্রতিরক্ষা ব্যবস্থা দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইমিউনোগ্লোবিউলিন যে জি আছে, এই ইমিউনোগ্লোবিউলিন জি আমাদের দেহের কোথায় কোথায় আমরা দেখতে পেলাম? আমাদের রক্ত, লসিকা, অন্ত্র, এই সমস্ত জায়গায় যে তরল আছে এই তরলে ইমিউনোগ্লোবিউলিন এ থাকে এবং এটা আমাদের দেহের ভিতরে যে কমপ্লিমেন্ট সিস্টেম আছে সেটা একদম সক্রিয় করে এবং বিষাক্ত পদার্থ যেগুলো প্রবেশ করে আমাদের শরীরে তাদেরকে কি করে? প্রশমিত করে। এবং তারা, আমরা একটা মা যখন প্রেগন্যান্সি অবস্থায় থাকে তখন মায়ের কি করে? অমরাকে অতিক্রম করে, মানে আমরা তো জানি যে অমরা আছে, অমরাকে অতিক্রম করে কোথায় যায়? ভ্রূণে গিয়ে তারা কি করে? সেখানে তার প্রতিরক্ষা দেয়, অর্জিত প্রতিরক্ষা দেয়। তাহলে আমরা ইমিউনোগ্লোবিউলিন এ সবাই বুঝেছি? এই রেসপন্স করো। সামি, রুবায়েত, প্রতীক, এই প্রতীক, রক্তিম। জি ম্যাম। হ্যাঁ আকাশ, জি ম্যাম। বুঝেছি ইমিউনোগ্লোবিউলিন Yes, এ? ma'am. বুঝেছি। আচ্ছা, তাহলে আমরা এই যে আমি এতক্ষণ পড়ালাম তোমাদের অ্যান্টিবডির, আমরা যে দেখলাম যে অ্যান্টিবডির প্রকারভেদ, অ্যান্টিবডির প্রকারভেদে অ্যামিনো অ্যাসিডের ক্রম অনুসারে কয় ভাগে ভাগ করা যায়? এই অ্যামিনো অ্যাসিডের ক্রম অনুসারে কয় ভাগে ভাগ 5 করা ভাগে যায়? ম্যাম। 5 ভাগে। হ্যাঁ, তাহলে আমরা কেন বলতে পারছি না? ইয়া বলো, রুবায়েত বলো তো, রুবায়েতকে অনেকদিন পাই না। রুবায়েত, রুবায়েত তুমি বলো যে আমাদের আমরা যে ইমিউনোগ্লোবিউলিন বললাম এই ইমিউনোগ্লোবিউলিনটা কোথায় দেখতে পাবো? ম্যাডাম এটা আমাদের দেহে খেয়াল কোথায় করতে পাওয়া যায়? পারিনি, হ্যাঁ, খেয়াল করতে পারিনি। তুমি প্রতিদিন এই কথা বলো, খেয়াল করতে পারছি কেন? আপনি বলো অনেক রুবায়েত, তুমি কিছু এখন পড়াইতেছেন তো ম্যাডাম, এত হ্যাঁ কিছু ভুলে যেতেছি। বুঝি না আপনি এত কিছু পড়াইতেছেন ভুলে যেতেছি, তো খেয়াল করতে পারতেছি না। কেন? খেয়াল না করলে কেমন করে হবে? একটু সময় লাগবে আমি ম্যাডাম, আমি এই শিখে ফেলবো, সমস্যা নেই। না না, এরকম করলে তো হবে না বাবা। আমাদের ইমিউনোগ্লোবিনটা আমি একটু আগে বললাম যে আমাদের রক্ত, তারপরে লসিকা, অন্ত্র, এখানে যে তরল আছে এই তরলে অবস্থান করে ইমিউনোগ্লোবিউলিন এ। এখন পারবা রুবায়েত? এখন বলো তো। এই যে লসিকা অন্ত্র এই তরলে অবস্থান করে। রক্তটা বলতে তো হবে। রন্ধ্র, লসিকা অন্ত্র। ঠিক আছে, এরপর আমাদের আসলো ইমিউনোগ্লোবিউলিন এ। ইমিউনোগ্লোবিউলিন এ যে আছে, আমাদের ইমিউনোগ্লোবিউলিন এ আমাদের দেহের প্রায় 15% হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এ। আমাদের দেহের কত পার্সেন্ট? 15% হলো ইমিউনোগ্লোবিউলিন এ। তাহলে আমরা 15% যে আমাদের ইমিউনোগ্লোবিউলিন হয় এটা সাধারণত আমাদের কোথায় থাকে? আমাদের যে মিউকাস ঝিল্লি আছে এটা মিউকাস ঝিল্লিতে আবৃত থাকে। এটা কোথায় আবৃত থাকে? মিউকাস ঝিল্লিতে থাকে। তাহলে দেখো আমরা ইমিউনোগ্লোবিউলিন এ যে আছে আমার দেহের মোট ওজনের কত পার্সেন্ট? 15%, মানে 15% এটা থাকে। আর এটা আমাদের মিউকাস ঝিল্লিতে আবৃত থেকে সে কি করে? আমাদের যে পরিপাক, জনন এবং
শ্বসন তন্ত্রে কি হয় বিস্তৃত এবং সেখানে রোগ সৃষ্টিকারী জীবাণুকে তারা কি করে অনুকণাকে প্রশমিত করে। এবং আমরা যখন মায়ের বুকে দুধ খাই, মায়ের বুকে দুধে এটা পাওয়া যায় এবং এটা মায়ের বুকে দুধে যখন পাওয়া যায় তখন মায়ের বুকে দুধ শিশুরা খায়, শিশুদের দেহে তখন এটা চলে যায়। তাহলে ইমিউনোগ্লোবিউলিন এ যে আছে, এই ইমিউনোগ্লোবিউলিন এটা আমাদের দেহের মোট ওজনের কত পার্সেন্ট? 15%। এবং ইমিউনোগ্লোবিউলিন এ যে আছে, এই ইমিউনোগ্লোবিউলিন এ আমরা আমাদের মিউকাস ঝিল্লিতে আবৃত থাকি এবং আমাদের পরিপাক, জনন, আমাদের যে এই অঙ্গগুলো সে বিস্তৃত হয় এবং আমরা যখন মায়ের বুকের দুধে এই ইমিউনোগ্লোবিউলিন এটা পাওয়া যায় এবং যখন একটা শিশু মায়ের বুকে দুধ খায় তখন তার দেহে কি হয়, এই ইমিউনোগ্লোবিউলিনটা এটা চলে যায়। তাহলে ইমিউনোগ্লোবিউলিন এ আমরা বুঝেছি। জি ম্যাম। এই জি ম্যাম। আচ্ছা, 9 জন করেছো, বলো ইমিউনোগ্লোবিউলিন এ আমাদের কোন অঙ্গে বিস্তৃত হয়, আমাদের কোন অঙ্গে থাকে, সে কোন অঙ্গে যায়, পাওয়া যায়? নয়ন জয়েন করেছে, আমি দেখেছি। নয়ন, ইংলিশ ভার্সন রাহমা, রাহমা বলো। কি আমরা বুঝতেছি না ম্যামের কথা? আনাস বলো তো যে ইমিউনোগ্লোবিউলিন এটা আমাদের কোন অর্গানে পাওয়া যায়? কারণ বাংলায় বলছি, যে কি তোমরা বুঝো কিনা ইংলিশ ভার্সন। আনাস, হ্যাঁ, জননাঙ্গ কি আমাদের সেক্স অর্গান। তারপরে আমাদের কোন অর্গানে আরো এটা বিস্তৃত হয়? হ্যাঁ, আমরা কি কি দেখেছি? স্টোমাক, হ্যাঁ, তারপরে আমাদের জনতন্ত্র, শ্বসনতন্ত্র, হ্যাঁ, রেসপিরেটরি অর্গান। এর কারো রেসপন্স নেই কেন, এটা বুঝলাম না। তাহলে আমরা ইমিউনোগ্লোবিউলিন এ আমরা জানলাম, এরপরে আছে আমাদের ইমিউনোগ্লোবিউলিন এম। যাদের ইমিউনোগ্লোবিউলিন এমটা আমাদের দেহের মোট ওজনের 5 থেকে 10% আমরা পাই ইমিউনোগ্লোবিউলিন এম। ইমিউনোগ্লোবিউলিন এমটা আমাদের দেহের মোট ওজনের হলো 5 থেকে 10%। ইমিউনোগ্লোবিউলিন এমটা আমাদের দেহের মোট ওজনের 5 থেকে কত পার্সেন্ট? 10%। তাহলে এই যে ইমিউনোগ্লোবিউলিন এম আছে, এটা কোথায় পাওয়া যায়? আমাদের রক্তের গ্রুপ কয়টা কে জানে বলো তো? আমাদের রক্তের গ্রুপ কয়টা? ম্যাডাম 4টা। 4টা। আচ্ছা, কি কি বলো রুবাই? ম্যাডাম এই যে ও, এ, বি আর এ বি। আচ্ছা, এই যে ইমিউনোগ্লোবিউলিন এটা যাদের রক্তের গ্রুপ হলো কি এ বি ও, আমরা এই ব্লাড গ্রুপের যাদের রক্ত কণিকা আছে তাদের দেহে আমরা এই অ্যান্টিবডিটা পাবো। তাহলে কোন কোন রক্তের গ্রুপে পাবো? এ বি ও। এই রক্ত গ্রুপ কে যে রক্ত কণিকা আছে আমরা এইখানে এই অ্যান্টিবডিটা পাওয়া যাবে এবং এই অ্যান্টিবডিটা সাধারণত আমাদের এটা সবসময় আমাদের রক্ত এবং লসিকায় পাওয়া যাবে এবং এটাও আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমকে সারাদান করে এবং এটা সারাদান করে এখানে আমাদের যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস আছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তাহলে আমরা অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন এর সম্পর্কে জানলাম। এরপরে এখন জানবো ডি। ডিটা হলো এটা কোথায়? আমাদের এটা খুবই কম, আমাদের দেহের মোট ওজনের 1%। কত পার্সেন্ট? 1% মাত্র ডি। এবং এই ডিটা হলো আমাদের রক্ত লসিকার যে রক্ত এবং লসিকা এবং আমাদের লিম্ফোসাইটের, আমরা জানি যে লিম্ফোসাইটের 2 ধরনের কোষ থাকে, একটা টি কোষ আর একটা বি কোষ। আমাদের লিম্ফোসাইটের যে বি কোষ আছে এই বি কোষে এদেরকে পাওয়া যায়, এটা পাওয়া যায় এবং এটা এই কোষে পাওয়া যায় এবং এদের আসলে সেভাবে জানা যায়নি, তবে এরা কোষকে কি করে, কোষকে যদি কোনো কোষ যখন 3 আর 4 নাম্বারটা আরেকবার বলবেন। জাগ্রত করে তোলে। আমি সবগুলো আবার বলবো, এই কোষকে কি করে জাগ্রত করে তোলে। তাহলে ডি গেল, এরপরে আসলো ই।
ইটাও আমাদের খুবই কম, দেহের মোট ওজনে মাত্র 0.1%, মানে একেবারেই কম। হ্যাঁ, এবং এটা আমাদের এই যে আমাদের শরীরে আমরা জানি যে অনেক কোষ আছে, আমাদের যে মাস্ট কোষ আছে এবং কেশিতে এটা পাওয়া যায়। এবং এটা সাধারণত আমাদের কোথাও যদি ক্ষত হয় তখন সেখানে আমাদের যখন হিস্টামিন ক্ষরিত হয় সে ক্ষরণকে কি করে উদ্দীপ্ত করে, মানে হিস্টামিনকে জেগে তোলে, জাগ্রত করে তোলে। এবং আমাদের যখন কোথাও ক্ষত হয় তখন সেখানে সাড়া প্রদানে সক্রিয় করে এবং আমাদের যে অ্যালার্জি যে প্রবলেম হয় এখানে সাধারণত ইমিউনিটি গড়ে তোলে। তাহলে আমরা যে অ্যান্টিবডির প্রকারভেদ জানলাম, আমরা অ্যান্টিবডির প্রকারভেদে আমরা প্রথমে দেখলাম অ্যামিনো অ্যাসিডের ক্রম অনুসারে একে 5 ভাগে ভাগ করা যায়। সেই 5টা ভাগ কি কি মনে আছে আমাদের? কারো মনে আছে? অ্যামিনো অ্যাসিডের ক্রম অনুসারে 5টা ভাগে ভাগ করা যায়, সেই 5টা ভাগ কি কি মনে আছে? যে গামা, আলফা, তারপর নিউ, আর হলো এপসিলন আর ডেল্টা। ডেল্টা, গুড। তাহলে এই 5টা ভাগে ভাগ করা যায়। এরপরে আমরা দেখলাম যে আমাদের যে অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডির যে ভারী শৃঙ্খল আছে, এই ভারী শৃঙ্খলটা 5 ধরনের। 5 ধরনের মধ্যে প্রথম যে শৃঙ্খলটা আমরা দেখলাম, সেই প্রথম শৃঙ্খলটা হলো আমাদের ইমিউনোগ্লোবিউলিন জি। আর আমাদের যে ইমিউনোগ্লোবিউলিন যে জি আছে, এই জিটা আমরা কি জানলাম? আমরা দেখলাম আমাদের দেহের মোট ওজনের এই জিটা হলো প্রায় 75%, মানে জিটাই বেশি। ইমিউনোগ্লোবিউলিন জিটা কত পার্সেন্ট? 75%। এবং এটা আমরা ইমিউনোগ্লোবিউলিন যে জি আছে এটা আমরা কোথায় দেখতে পাবো? আমাদের রক্ত, লসিকা, অন্ত্র এই সমস্ত জায়গায় যে তরল থাকে সেই তরলে থাকে হলো ইমিউনোগ্লোবিউলিন জি। সেই তরলে কি পাওয়া যায়? ইমিউনোগ্লোবিউলিন জি। এটার কাজ কি? আমাদের যে কমপ্লিমেন্ট সিস্টেম আছে এই সিস্টেমকে সক্রিয় করে তোলে এবং করে তোলে তারা কি করে অনেক বিষাক্ত পদার্থকে প্রশমিত করে। এবং এরা আর একটা কাজ করে, প্রেগনেন্সি যে মহিলারা আছে তাদের অমরাকে অতিক্রম করে তারা ভ্রূণে দেহে গিয়ে তারা কি করে অর্জিত প্রতিরক্ষা দেয়। তাহলে আমরা ইমিউনোগ্লোবিউলিন জি ক্লিয়ার। আমি আবার বললাম, এখন ইমিউনোগ্লোবিউলিন এ, এটা হলো আমাদের এখানে এটা খুবই বেশি মোটামুটি ভালোই থাকে। আর এটা থাকে আমাদের 15%, আমাদের দেহের ওজনের 15% হলো এ। এবং এই এটা আমরা কোথায় পাই? আমাদের মিউকাস ঝিল্লিতে আবৃত আমাদের যে জনন কোষ এবং আমাদের শ্বাসনালী এবং আমাদের যে হলো পরিপাক, এই জায়গায় এদেরকে পাওয়া যায়। এবং এটা সাধারণত এরা কি করে, এরা হলো আমাদের যে শরীরের যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস আমাদের এগুলো কি করে, তারা এগুলোকে প্রোটেকশন দেয় বা এদের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলে। আমরা যখন মায়ের বুকে একটা বাচ্চাকে যখন করা হয়, মায়ের বুকে দুধ খাওয়ানো হয়, তখন মায়ের দুধেও আমরা এই যে ইমিউনোগ্লোবিউলিন এটা মায়ের দুধেও পাওয়া যায়। ইমিউনোগ্লোবিউলিন এটা কোথায় পাওয়া যায়? মায়ের দুধে পাওয়া যায়। আর মায়ের দুধে যে ইমিউনোগ্লোবিউলিন এটা পাওয়া যায়, এটা হলো যখন মায়ের দুধ একটা শিশু পান করে তখন মা থেকে এই ইমিউনোগ্লোবিউলিন এটা কোথায় চলে যায়? শিশু দেহে চলে যায়। তাহলে ইমিউনোগ্লোবিউলিন এ আমরা কি দেখলাম? মায়ের দুধ পান করলে শিশু পেয়ে যাচ্ছে, তাহলে শিশুতে স্থানান্তরিত হচ্ছে। এরপরে আসতে হলো ইমিউনোগ্লোবিউলিন এম। ইমিউনোগ্লোবিউলিন যে এম আছে, এই এমটা হলো আমাদের মাত্র 5 থেকে 10%। কত? 5 থেকে 10% ইমিউনোগ্লোবিউলিন এম। আর এই যে 5 থেকে 10% যে আমাদের ইমিউনোগ্লোবিউলিন এম আমরা পাচ্ছি, এটা সাধারণত আমাদের, আমি একটু আগে বললাম যে আমাদের ব্লাড গ্রুপ 4 ধরনের, তোমরা জানো, এ বি ও। এই ব্লাড গ্রুপ যাদের, এদের রক্তকণিকায় পাওয়া যায় এবং এই রক্ত এবং লসিকায় পাওয়া যায় এদের। এবং এই ইমিউনোগ্লোবিউলিন আমরা যে এম বললাম, এই ইমিউনোগ্লোবিউলিন এমটা আমাদের যে হিস্টামিন ক্ষরণ হয় কোথাও প্রদাহ হওয়ার পর, সেখানে এই হিস্টামিন ক্ষরণকে তারা কি করে উদ্দীপ্ত করে, মানে তাদেরকে জাগ্রত করে তোলে আমাদের প্রদাহকে কি করে সেখানে প্রশমিত করার চেষ্টা করে। হ্যাঁ, আমাদের সেখানে কি করে তোলে? আমাদের প্রতিরক্ষার ব্যবস্থা গড়ে তোলে। এরপরে আসলো আমাদের ইমিউনোগ্লোবিউলিন ডি। আর ইমিউনোগ্লোবিউলিন ডিটা এটা খুবই কম পরিমাণে পাওয়া যায়, এটা পাওয়া যায় 1%, মাত্র 1%। এবং এই যে ইমিউনোগ্লোবিউলিন যে ডিটা
এটা সাধারণত আমাদের এটাও আমাদের রক্ত রশ্মি এবং আমাদের যে লিম্ফোসাইট, আমরা যে লিম্ফোসাইটে দু ধরনের কোষ দেখতে পাই, একটা বি কোষ আর একটা টি কোষ। এটা সাধারণত বি কোষে পাওয়া যায় এবং এই ইমিউনোগ্লোবিউলিন যে আমরা ডিটা যেটা বললাম, এটা সাধারণত আমাদের যে কোষগুলো আছে, অনেক কোষ আমাদের ইনঅ্যাক্টিভ থাকে, এই কোষগুলো সক্রিয়করণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আসলো ই পরিমাণ খুবই কম, 0.1% এটা থাকে সাধারণত আমাদের শরীরে এবং এই ইমিউনোগ্লোবিউলিন এটাও স্থানীয়করণ করে তারা একেবারে উদ্ভিদ করে সক্রিয় করে তোলে এবং আমাদের অ্যালার্জিক্যাল সারাদানে তারা কি করে এটাকে প্রতিহত করে বা প্রোটেকশন দেয়। বোঝা গেছে অ্যান্টিবডির প্রকারভেদ? সবাই বুঝেছি? জি ম্যাম। হ্যাঁ, আর সমস্যা আছে কারো? তাহলে আমরা অ্যান্টিবডির প্রকারভেদ জানলাম, এখন আমরা জানবো কার্যপদ্ধতি। অ্যান্টিবডির কার্যপদ্ধতি যে আছে, আসলে এগুলো আসলে নিজেরা কিছু কিছু করা দরকার, কিন্তু আসলে আমরা তো করতে গিয়ে অনেক ধরনের সমস্যা হয়, এই জন্য করতে পারি না। যাই হোক, তাহলে আমরা এই যে অ্যান্টিবডির যে কার্যপদ্ধতি, আসলে আমাদের অ্যান্টিবডি আমাদের সবচেয়ে যে মেইন ফাংশন যে কাজটা করে সেটা হলো আমাদের দেহের সুস্থ সবল রাখতে আমাদের এই অ্যান্টিবডি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা আমরা জানি। এবং তারা আমাদের দেহের যে আমরা তিনটা স্তর দেখে এসেছি, আমাদের ইমিউনিটির তিনটা স্তর আছে, সেই তিনটা স্তর কি কি বলতো? ইমিউনিটির যে তিনটা স্তর, সেই তিনটা স্তর কি কি কেউ জানে না? ম্যাম তাহলে কি পড়াইলো ইমিউনিটির? কিছুই পড়ায় নাই। ম্যাম ওই যে প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা হ্যাঁ, স্তর, প্রথম, দ্বিতীয় আর একটা হলো তৃতীয়। শুধু স্বামী কি কথা বলা জানে? আর আমার এতগুলো ছেলে মেয়ে জয়েন করেছে, কেউ কথা বলা জানে না। জি ম্যাম, তাহলে সবাই আমার তো মনে হচ্ছে শুধু স্বামী কথা বলতে জানে। তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যে মিস আমরা অ্যাটেন্ডেন্স লিংক কখন দিবেন? হ্যাঁ, আমরা দেখেছি এই প্রথম এবং দ্বিতীয় যে প্রতিরক্ষা স্তর, এটা অতিক্রম করে হ্যাঁ আমাদের অ্যান্টিবডি কি করে আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তরে চলে যায় এবং আমাদের ইমিউনিটিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাটেন্ডেন্স লিংক দিতে হবে এত তাড়াতাড়ি? দিলে তো আমরা অর্ধেক চলে যাব। আজকে কি যে ভালো লাগছে, 70 জন কতজন জয়েন করেছে, আমি ছাড়া তোমরা 69। হ্যাঁ, কত ভালো লাগছে। আরে আমি তো দেখতেছি 72। হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে। সবারই ভালো লাগছে। জি তা আমরা সবাই প্রতিদিন আসি না কেন? জি ম্যাম। সেকশন একটা যারা পার্টি। আসি না তাদেরকেও আমরা দাওয়াত দেই, ইনভাইট করি। হ্যাঁ, এখন তো বাংলাদেশ সরকার দিয়ে দিচ্ছে এক্সাম এরিয়া, যে এক্সাম হবে। আপনাদের একটা ধারণা ছিল যে এক্সাম হয়তো বা হবে না, আপনারা তো এই ধারণাটা পোষণ করছিলেন সবাই। আপনাদেরকে বারবার আমরা বলছিলাম যে না বাবারে এক্সাম হবে, আমরা কিন্তু বারবার বলছি এক্সাম হবে। তো আমরা এক্সাম না, অ্যাটেন্ডেন্স লিংক দিয়ে দিয়েছি, প্রতীকও দিয়ে দিয়েছে দেখলাম। আচ্ছা, তাহলে আমরা যে এই যে অ্যান্টিবডির যে কার্যপদ্ধতি, আমরা এটা সম্পর্কে এখন জানবো। অ্যান্টিবডির কার্যপদ্ধতি আমরা দেখলাম যে তারা কি করে, তারা প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আমাদের অতিক্রম করে তৃতীয় স্তরে প্রবেশ করে আমাদের দেহের যে ইমিউনিটিতে তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং অ্যান্টিবডির যে কাজ, আসলে তার কাজটা যদি একটু ভাগ করে না নেওয়া যায়, শিরোনামে করে না নেওয়া যায়, তাহলে কি হবে, এলোমেলো হয়ে যাবে। সেজন্য অ্যান্টিবডির কাজকে তিনটা প্রধান শিরোনামভুক্ত করা যায়। সেই তিনটা প্রধান শিরোনাম কি কি? অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ, কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ এবং সংক্রমণের বিস্তার প্রতিরোধ। তাহলে কয়টা ভাগে ভাগ করা যায়? তিনটা। একটা হলো অ্যান্টিজেনের বিরুদ্ধে কি প্রত্যক্ষ আক্রমণ। প্রত্যক্ষ আর পরোক্ষ আমরা বুঝি তো, তোমরা কি একটু আমাকে বুঝে দাও তো, প্রত্যক্ষ কি আর পরোক্ষ কি? প্রত্যক্ষ কোনটা আর পরোক্ষ কোনটা? এই যে আমি তোমাদের সামনে আসলাম, এটা কি প্রত্যক্ষ না পরোক্ষ? প্রত্যক্ষ হলো যেটা একদম সরাসরি কাজ করবে, ম্যাম সামনে আর আছে পরোক্ষ এখন কি? হলো যার ভিত্তিক। হ্যাঁ, এই যে আমি তোমাদের সামনে আছি, এটা কি প্রত্যক্ষ না পরোক্ষ? সামনে এসে কথা বলছি, পরোক্ষ ম্যাম, পরোক্ষ। এটা পরোক্ষ না প্রত্যক্ষ? ম্যাম প্রত্যক্ষ। আপনি দূরে আছেন। এটা হলো প্রত্যক্ষ। এই যে আমি সামনে এসে লেকচার দিচ্ছি, এটা প্রত্যক্ষ। এই যে সরে গেলাম, এটাই হলো পরোক্ষ। তাহলে এই হলো প্রত্যক্ষ এবং পরোক্ষ। তাহলে ফার্স্ট আমরা অ্যান্টিজেনের বিরুদ্ধে কি করে প্রত্যক্ষ আক্রমণ করে, আর নাম্বার 2 হলো কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ করে, নাম্বার 3 হলো সংক্রমণের বিস্তার
প্রতিরোধ করে। তাহলে প্রথম আমরা দেখলাম যে তাদের যে কাজ আছে এই কাজকে আমরা কয়টা শিরোনামে ভাগ করলাম? 3টা শিরোনাম দেখলাম। কয়টা শিরোনাম দেখলাম? 3টা শিরোনাম দেখলাম। তাহলে 3টা শিরোনাম কি কি? একটা হলো আমাদের 1 নাম্বার অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ অ্যান্টিজেনের বিরুদ্ধে কি? প্রত্যক্ষ আক্রমণ। এরপর আমরা নাম্বার 2 দেখলাম কি? আমরা দেখলাম হলো কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ। কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ। তাহলে আমরা এটা দেখলাম। নাম্বার 3 আমরা নাম্বার 3 কি দেখলাম? নাম্বার 3 হলো সংক্রমণের বিস্তার প্রতিরোধ। সংক্রমণের বিস্তার প্রতিরোধ। তাহলে আমরা এই 3টা জিনিস দেখলাম যে তাদের কাজকে এই 3টা শিরোনামে ভাগ করা হয়েছে। ফার্স্ট আমরা দেখলাম কি? অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ। আর অ্যান্টিজেনের বিরুদ্ধে যে প্রত্যক্ষ আক্রমণ, তারা কি করে? এখানে হলো রোগ সৃষ্টিকারী যে বহিরাগত যে অণুজীব বা কণাগুলো আছে, অণুজীবকে আমরা জানি যে ভাইরাস, ব্যাকটেরিয়া, এদেরকে বলা হয়। এগুলোকে কি করে? সরাসরি আক্রমণ করে এবং আক্রমণ করে তাকে নিশ্চিহ্ন করে দেয়, মানে তার অস্তিত্ব শেষ করে দেয়। এটাই হলো তাদের অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রধান কার্যপদ্ধতি। এবং তারা কি করে? এই অ্যান্টিবডি তারা বিভিন্ন ভাবে অ্যান্টিবডি তার প্রত্যক্ষ আক্রমণ পরিচালনা করে। বিভিন্ন ভাবে কি করে? তার প্রত্যক্ষ আক্রমণ পরিচালনা করে। তাহলে বিভিন্ন ভাবে যে প্রত্যক্ষ আক্রমণ পরিচালনা করে সেগুলো কি কি? আমরা ফার্স্ট যখন অ্যান্টিজেনের বিরুদ্ধে দেখলাম তখন আমরা দেখলাম যে তারা কিভাবে করে। প্রথম হলো স্থূপীকরণ বা অ্যাগ্লুটিনেশন। তাহলে স্থূপীকরণ বা অ্যাগ্লুটিনেশন। এরপরে নাম্বার 2 কি আছে? অধঃক্ষেপণ। নাম্বার 3 কি? প্রশমন। এরপর নাম্বার 4 কি আমাদের? বিশ্লিষ্টকরণ। নাম্বার 5 আমরা তাহলে এই কয়টা আমরা দেখলাম কার? এই 4টা আমরা দেখতে পেলাম। তার মধ্যে অ্যান্টিজেনের বিরুদ্ধে যে প্রত্যক্ষ আক্রমণ আছে, আমরা এখানে 4টা পয়েন্ট দেখতে পেলাম যে তারা 4টা কি করে এই অ্যান্টিবডি এই 4টা প্রত্যক্ষ আক্রমণ পরিচালনা করে। প্রথম আক্রমণটা কি? স্থূপীকরণ। এর আরেকটা নাম আছে কি? অ্যাগ্লুটিনেশন। এটা কিভাবে করে আমরা দেখি যে তারা কি করে? রক্ত এবং লসিকায় যে সুনির্দিষ্ট যে আমরা দেখতে পাবো যে কণাগুলো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির ফলে তারা কি করে? বিক্রিয়ার রোগ সৃষ্টিকারী যে অণুজীব বা অণুজীব যে কণাগুলো আছে সেগুলোকে একসঙ্গে নিয়ে দলা পাকায়। এরকম দলা করে একটা মুঠো দলা পাকায় এবং দলা পাকিয়ে তারা কি করে? সেটা দলা পাকিয়ে কি করে? আমরা দেখি নিশ্চল এবং নিশ্চিহ্ন হয়ে পড়ে। যখনই দলা পাকায় তখন নিশ্চল এবং নিষ্ক্রিয় হয়ে পড়ে, তখন তাকে বলা হচ্ছে স্থূপীকরণ। আমরা জানি স্থূপীকরণ মানে কি? একটার উপরে আরেকটা রাখা, একটার উপরে আরেকটা রাখা, এভাবে একটা স্তূপ তৈরি হয়। সেরকম দলা পাকাতে গেলে অনেকগুলো একসঙ্গে কি করতে হয়? রাখতে হয়, তবে কিন্তু দলা পাকিয়ে যায়। তাহলে আমরা এটা দেখলাম। এরপরে আছে তাহলে এভাবে স্থূপীকরণ করে। এবং অধঃক্ষেপণ, আমরা জানি যে যখন একটা দ্রবণ তৈরি করা হয় তার নিচে কি পড়ে? তার নিচে কিছু জিনিস পড়ে, সেটাকে সাধারণত বলা হয় অধঃক্ষেপ। তাহলে এখানে বলা হয়েছে যে প্রক্রিয়া দ্রবণে অ্যান্টিজেন আণবিক যৌগ প্রিসিপিটেন্ট অ্যান্টিবডির সঙ্গে বিক্রিয়ার ফলে বড় জালিকা এবং অন্তর্গত বস্তু হিসেবে অধঃক্ষিপ্ত হয়, তাকে কি বলে? অধঃক্ষেপণ বলে। এরপরে প্রশমন। অ্যান্টিজেনের যে ক্ষতিকারক অংশগুলো আছে সেগুলোকে ঢেকে রেখে যখন ক্ষতিকর কোনো বহিঃপ্রকাশ ঘটাতে যখন বাধা দেয় এবং নিষ্ক্রিয় করে ফেলে, তখন সেটাকে বলা হচ্ছে প্রশমন। আর বিশ্লিষ্টকরণ হলো
অনেক সময় দেখা যায় যে অনেক শক্তিশালী অ্যান্টিবডি কি করে এখানে বহিরাগত অণুজীবকে আক্রমণ ও বিদ্রোহ করার মধ্য দিয়ে দেহকে কি করে ফাটিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। দেহকে যখন ফাটিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় তখন সেটাকে বলা হচ্ছে বিশ্লিষ্টকরণ। তাহলে আমরা এই যে আমাদের যে অ্যান্টিবডির যে আমরা আজকে প্রকারভেদ পড়লাম এবং আমরা কার্যপদ্ধতির যে প্রথম অংশটা পড়লাম, প্রথম আমরা দেখলাম যে অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ, আমরা এই পর্যন্ত আজকে পড়লাম। তো আমরা বাসায় সবাই ভালো করে পড়বো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আকাশ, তোমার কাছে অ্যাটেন্ডেন্স লিংক থাকলে একটু দাও তো। আসসালামু আলাইকুম ম্যাম।